আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আসাদিয়া বেনাজে। এবার বিস্তারিত সংবাদ। দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী, দ্বৈত নাগরিক ও পাসপোর্টধারী বাংলাদেশিদের তালিকা চেয়েছেন হাইকোর্ট। আগামী ২৮শে ফেব্রুয়ারির মধ্যে এই তালিকা আদালতে দাখিল করতে এসবি ইমিগ্রেশন বিভাগের পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। অর্থ পাচারকারীদের তালিকা চাওয়ার পর এবার দ্বৈত নাগরিক ও দ্বৈত পাসপোর্টধারীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট। মূলত অর্থ পাচারকারীদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখতেই এই তালিকা চাওয়া। আদালত বলেছে আমরা জিনিসগুলি দেখতে চাই, ইমিগ্রেশন রিপোর্ট থেকে রিপোর্ট আসুক, কারা ডুয়েল সিটিজেনশিপ, কারা ডুয়েল পাসপোর্ট কাদের আছে তারা একটা তালিকা দেখ, সেই বিষয়টি আমরা খতিয়ে দেখব অর্থ পাচারের সঙ্গে এটার কোনো সম্পর্ক আছে কিনা। কানাডা সহ দেশের বাইরে অর্থ পাচারকারীদের নাম ও ঠিকানা সহ যাবতীয় তথ্য চেয়ে গত ২২ নভেম্বর আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে স্বপ্রণোদিত হয়ে রুল জারিও করেছিলেন। রুলের ধারাবাহিকতায় মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় এলে দ্বৈত নাগরিক ও দ্বৈত পাসপোর্টধারীর তালিকা চেয়ে স্বপ্রণোদিত আদেশ দিলেন আদালত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম এবং সিলেট এমএজি আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট তাদেরকে ডিরেকশন দিয়েছে ওনাদের ওখানে যতগুলি যাত্রী আসা যাওয়া করে তাদের মধ্যে যারা দ্বৈত নাগরিক, যাদের হলো ডুয়েল পাসপোর্ট, ডুয়েল ভিসা ইউজ করে, তাদের একটি তালিকা চেয়েছে এবং এই তালিকাটি আগামী ২৮শে ফেব্রুয়ারি ২০২১-এর মধ্যে হাইকোর্ট ডিভিশনে দাখিল করার জন্য স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার ইমিগ্রেশনকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে। গেল ১৮ নভেম্বর অর্থ পাচার নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর দেয়া বক্তব্যের প্রতিবেদন আমলে নিয়ে অর্থ পাচারকারীদের তালিকা চেয়ে আদালত স্বপ্রণোদিত রুলসহ আদেশ দেন। এরপর গেল ১৭ই ডিসেম্বর দুদকের পক্ষ থেকে অর্থ পাচারকারীদের তালিকা দিলেও তাতে সন্তুষ্ট হননি আদালত। তাই আগামী ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত এ মামলায় অর্থ পাচারকারীদের পূর্ণাঙ্গ তালিকা দিতে সময় দেওয়া হয়েছে। সেদিনই দ্বৈত নাগরিক ও দ্বৈত পাসপোর্টধারীদের তালিকা দিতে হবে। খান আলামিন, আরটিভি, ঢাকা। মাদক ব্যবসা, জাল টাকা ও অনৈতিকভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামিমা নূর পাপিয়া ও তার স্বামীকে রিমান্ডে নিয়েছে দুদক। বিকেলে তাদের রিমান্ডে আনা হয়। দুদকের অনুসন্ধানে পাপিয়ার ৬,২৪,১৮,০০০ টাকা আয় বহির্ভূত সম্পদ পাওয়া গেছে। এ অভিযোগে তাদের বিরুদ্ধে একটি মামলা করে দুদক। দুদকের উপপরিচালক শাহিন আরা মমতাজ বাদী হয়ে পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমনের রিমান্ড চাইলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। দোকান বরাদ্দের নামে ব্যবসায়ীদের ঘরে আটকে তালা লাগিয়ে টাকা লুটে নেওয়ার অভিযোগে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকনকে গ্রেপ্তার, দোকান ভাঙা স্থগিত রাখা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন ক্ষতির শিকার ব্যবসায়ীরা। সকালে গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট ২-এর সামনে মানববন্ধন করে এসব দাবি জানান তারা। এদিকে নকশা বহির্ভূত দোকান ভাঙতে মার্কেটে আজও অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এআর বাদলের রিপোর্ট। ফুলবাড়িয়া ২-এর সিটি প্লাজা, জাকের সুপার মার্কেট ও নগর প্লাজার নকশা বহির্ভূত ভেঙে ফেলা দোকানগুলোর সামনে মানববন্ধন করে ক্ষতির শিকার ব্যবসায়ীরা। অবৈধদের উচ্ছেদে বর্তমান মেয়রের পদক্ষেপকে ইতিবাচক জানিয়ে বৈধ কাগজপত্র থাকাদের উচ্ছেদ না করার দাবি জানান ব্যবসায়ীরা। এছাড়া তাদের জিম্মি করে টাকা আদায়ে জড়িতদের আইনের আওতায় আনার দাবিও তাদের। যে দোকানগুলি অবৈধ, যাদের ট্রেড লাইসেন্স এবং ভাড়ার রিসিট আছে, তাদেরকে পুনর্বাসন না করে যেন উচ্ছেদ না করা হয়। আমাদের কাছ থেকে টাকাগুলি নিছে, তারা বলতেছে মেয়র মহোদয়ের কাছে পৌঁছাইছে, তাদের কাছে এভিডেন্স আছে, ডকুমেন্টস আছে। যদি ডকুমেন্টস লিগ্যাল হয়, যদি তারা টাকা পৌঁছায় থাকে, তাহলে সাবেক মেয়র মহোদয়কে গ্রেপ্তার করুক, তার বিচারে হয়তো আওতার মধ্যে নিয়ে আসুক। আমাদেরকে সময় দেওয়া হোক, আমরা যাতে আমাদের যদি দোকান নিয়ে না, আমাদেরকে একটা পুনর্বাসন, আমাদেরকে পরবর্তী ৪তলা ৫তলা ৩তলা দোকানপাট খালি আছে এই মার্কেটেই, আমাদেরকে যাতে এগুলো অগ্রত ভিত্তিতে আমাদেরকে যা দেওয়া হয়। এদিকে আগের ঘোষণা মতো দোকানগুলো ভাঙতে নিয়মিত অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বেসমেন্ট সহ নকশা বহির্ভূত সব দোকান অপসারণ করা হবে। এখানে যদি বৈধ কোনো আমাদের যারা আছেন ভাড়াটা যদি থেকে থাকেন এবং তাদের যদি উচ্ছেদ হয়ে থাকে, তাহলে আমরা তাদের বিষয়টা বিবেচনা করব। যাচাই বাছাই করে কাগজপত্র যদি যৌক্তিক এবং সঠিক পাওয়া যায়, আমরা সেটা বিবেচনায় আনব।
AR বাদল, RTV, ঢাকা। এদিকে ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। গুড়িয়ে দেওয়া হয়েছে নদীর জায়গায় গড়ে ওঠা বসতবাড়ি। বাপদাদার ভিটা দাবি করে কেউ কেউ বলেন অনেকদিন ধরেই জমির খাজনা দিয়ে আসছেন তারা। নদীর জায়গায় অবৈধভাবে দখলে রাখার সুযোগ নেই জানিয়ে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকার কথা জানায় অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। আপেল শাহরিয়ারের রিপোর্ট। বুড়িগঙ্গা নদীর জায়গা দীর্ঘদিন নিজের দাবি করে দখলে রেখেছে প্রভাবশালীরা। জায়গা পাকাপোক্ত করতে বসতবাড়ি গড়ার পাশাপাশি স্থাপনাও গড়ে তোলা হয় নদীর জায়গায়। নদীর চিরচেনা রূপ ফিরিয়ে আনতে দখলদারদের হাত থেকে নদী বাঁচাতে উচ্ছেদ অভিযান পরিচালনা শুরু করেছে বিআইডব্লিউটিএ। এরই ধারাবাহিকতায় ঢাকার কেরানীগঞ্জের চরওয়াশপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অভিযান চালানো হয়। ভেঙে ফেলা হয় নদীর জায়গায় গড়ে ওঠা ঘরবাড়ি, গুড়িয়ে দেওয়া হয় বেশ কিছু অবৈধ স্থাপনা। যদিও স্থানীয়রা জায়গাগুলো নিজেদের বলে দাবি করেন। 2012 3 তারিখে 3 মাসের কিনছি, এখন আমি দলিল পাই নাই, তাহলে আমাদেরকে রেজিস্ট্রি দিছে কেন? হ্যাঁ হ্যাঁ, খাজনা স্যার আমার দেওয়া আছে, 21, 22, 23 পর্যন্ত দেওয়া আছে আমার খাজনা। একবার ভাঙিয়ে গেছে, আপনি বিশ্বাস করেন, ভাঙিয়ে গেছে। আমাদেরকে বলছে আপনাদের বাড়ি ভাঙবে না, আপনারা হ্যাঁ সঠিক আছেন। এরপরে কেন পিলার এখানে যে আপনি বোঝেন না, পরবর্তীতে টাকা খেলা চলছে। এছাড়াও মোহাম্মদপুর বসিলায় নদীর ভেতরের অংশে থাকা একটি ডেইরি ফার্মের স্থাপনা উচ্ছেদ করা হয়। নদী রক্ষায় অভিযান অব্যাহত রাখার কথা জানায় অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। ডেভেলপমেন্ট প্রজেক্ট যেটার আলোকে পদ্মা ফেজের কাজ চলছে, এখানে ঢাকা চারিদিকে নতুন সীমানা পিলার বসবে, ওয়াকওয়ে বসবে, বনায়ন হবে। শুধু উচ্ছেদ নয়, পরবর্তীতে যাতে এসব জায়গা দখলদারদের কবলে না পড়ে সেদিকেও দৃষ্টি রাখার প্রত্যাশা সবার। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা। কক্সবাজারের টেকনাফে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। একই সঙ্গে এ মামলার পলাতক আসামি টেকনাফ থানার সাবেক ASI সাগর দেবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারা এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, গেল 13 ডিসেম্বর র্যাবের তদন্ত কর্মকর্তার দেয়া অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। এছাড়াও টেকনাফ থানা পুলিশের দায়ের করা মামলার আসামি সিফাত ও শিপ্রাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আগামী মে থেকে জুন মাস পর্যন্ত দেশের 4.5 কোটি মানুষের জন্য 9 কোটি টিকা আসবে। আগামী জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে 1.5 কোটি মানুষের জন্য আসবে 3 কোটি টিকা। পরে আরও 6 কোটি টিকা আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকের পর এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এদিকে গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 32 জন মারা গেছেন, জানাচ্ছেন নাজিব ফরাইজি। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে বিশ্বের বিভিন্ন দেশে টিকা দেয়া শুরু হলেও বাংলাদেশে এখনও তা আলোচনার মধ্যেই আছে। অবশ্য টিকা আনতে চুক্তি করেছে সরকার। এর আওতায় প্রথম দফায় ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত 3 কোটি ডোজ অক্সফোর্ডের ভ্যাকসিন আসবে। এরপর আগামী বছরের জুন মাসের মধ্যে কোভ্যাক্সের আওতায় আরও 6 কোটি ডোজ টিকা পাওয়া যাবে বলে স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রিসভাকে জানান। উনি ভ্যাকসিনের কথা বলছেন যে আশা করা যায় জানুয়ারির শেষ দিকের বা ফেব্রুয়ারির প্রথম দিকে হয়তো ভ্যাকসিন আমরা পেয়ে যাব। কোভ্যাক্সের মাধ্যমে সেটা আসবে, সেটা আজকে বললেন যে মে জুন মাসের মধ্যে আরও 4 কোটি ইনশাল্লাহ চলে আসবে। তো 3 কোটির মধ্যে তো অ্যাকচুয়ালি 2টা করে, তো 1.5 কোটি, মানে 2টা করে ডোজ। হ্যাঁ, আর ওইখানে 3 কোটি লোকের ডোজ আসবে, 4.5। হ্যাঁ, রাইট। কোভ্যাক্সের 6 কোটি আসলে ওটা 3 কোটি লোক। টিকা দেওয়ার প্রশিক্ষণ শুরুর কথা জানিয়ে সচিব বলেন, ইপিআই দেওয়ার চেইনকে করোনা টিকা দেওয়ার জন্য ব্যাপকভাবে কাজে লাগানো হবে। বৈঠকে প্রধানমন্ত্রী নো মাস্ক নো সার্ভিস নীতি কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি। এনশিওর করতে হবে নো মাস্ক নো সার্ভিস যে আমরা মুখে বলতেছি এটা যেন প্র্যাকটিক্যালি অ্যাপ্লাইড হয়। যে মাস্ক না পরে আসবে সে তার সরকারি বেসরকারি বা প্রাইভেট যে কোনো অফিসে আসুক সে যেন কোনোভাবে সার্ভিস না হয়, এটা এনশিওর করতে হবে। এদিকে গত 24 ঘন্টায় কোভিড-19-এ আরও 32 জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে 15,699 জনের নমুনা পরীক্ষা করে আরও 1,470 করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। দেশে এ পর্যন্ত করোনায় মোট সংক্রমিত হয়েছেন 5,02,183 জন। এর মধ্যে মারা গেছেন 7,312 জন।
নাজিব ফরাইজি, RTV, ঢাকা। দর্শক, করোনা মোকাবেলায় সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের পর সবশেষ পরিস্থিতি জানাতে সৌদি আরবের জেদ্দা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হানিস সরকার উজ্জ্বল। হানিস, ফ্লাইট বন্ধের ঘোষণায় প্রবাসী বাংলাদেশিরা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে আমাদের জানাবেন। জি সাদিয়া, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যে জানতে চেয়েছেন, আসলে সৌদি আরবের সকল বাণিজ্যিক আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের কারণে প্রবাসী বাংলাদেশে যে আটকে পড়েছে তারা অনেকেই PCR টেস্ট করে বসে আছে। আজকে রাত্রে অনেকের ফ্লাইট ছিল। আমি বাংলাদেশ রিজিওনাল ম্যানেজার শামসুলুদার কাছ থেকে জানতে চাইলে উনি আমাকে জানিয়েছেন 1 সপ্তাহের নির্দেশনা দিয়েছে এবং এটা বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশ কনসুলেটের পক্ষ থেকে আমি জানতে চেয়েছি, তাদের কাছে এখন কোনো নির্দেশনা সরকারের পক্ষ থেকে আসেনি। তা আমি একটু জানতে চাবো আলরাজি ট্রাভেলস এন্ড ট্যুরিজমের মার্কেটিং ম্যানেজার কামাল সাহেবের কাছ থেকে ওনাদের কি পরিস্থিতি তাদের লোকজনের। আমি আমরা যে পেয়েছিলেন মোহাম্মদ কামাল হোসেন বলতেছি। আসলে বিষয়টা হচ্ছে হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত এসে আমরা খুব সমস্যায় পড়ে গেছি। বিষয়টা অনেকে আজকে ফ্লাইট অনেকে PCR করে রেডি হয়ে আসছে, অনেকে যাওয়ার জন্য খুব আসছে। কারণ বিষয়টা হচ্ছে যাই হোক যেটা সেটা সরকারের সিদ্ধান্ত, এটা আমাদের মানতেই হবে। তবে আমরা আশা করবো এটা বিশেষ কোনো ফ্লাইটের মাধ্যমে যাতে যে মানুষগুলি আটকে আছে ওনাদেরকে নেওয়ার কোনো ব্যবস্থা করে, এটা আমি আশা করবো ওনাদের কাছ থেকে। জি ধন্যবাদ সাদিয়া। আপনি যা শুনছিলেন, আসলে বিভিন্ন ট্রাভেলস এন্ড ট্যুরিজমের পক্ষ থেকে যে লোকজন টিকিট নিয়েছে এবং তারা টেস্ট করে বসে আছে দেশে যাওয়ার জন্য, তারা অধীর আগ্রহী আছেন এবং সরকারের আইন মেনে চলার জন্যই সৌদি আরবের পক্ষ থেকে এবং বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে জানানো যাচ্ছে। হ্যাঁ সাদিয়া, এই ছিল সৌদি আরব থেকে সর্বশেষ তথ্য। হানিস, আপনাকে ধন্যবাদ। দর্শক, সৌদি আরবের জেদ্দা থেকে জানাচ্ছিলেন হানিস সরকার উজ্জ্বল। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন ও ইংরেজি নববর্ষ 31st নাইট ঘিরে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে, এমনটা জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। এছাড়া 31st নাইটে রাজধানীর বারগুলো বন্ধ থাকার পাশাপাশি কোথাও ডিজে পার্টি করতে দেওয়া হবে না বলে জানান তিনি। ডিএমপি হেডকোয়ার্টার্সে বড়দিন ও 31st নাইট 2020 উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সমন্বয় সভায় ডিএমপি কমিশনার এই নির্দেশনার কথা জানান। আশুলিয়ায় যৌতুকের টাকা না পেয়ে মারুফা আক্তার নামে এক গৃহবধূকে ব্লেড দিয়ে সারা শরীর কেটে অমানসিক নির্যাতন করেছে স্বামী শেখ সাদি। গুরুতর আহত গৃহবধূকে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে মারুফাকে নির্যাতন করে আসছিল স্বামী। রোববার রাতে যৌতুকের টাকা আনতে অস্বীকৃতি জানালে সারা শরীরে ব্লেড দিয়ে কেটে অমানসিক নির্যাতন চালিয়ে পালিয়ে যায় সাদি। অন্যদিকে যৌতুকের টাকা না পেয়ে মৌলভীবাজারে অনামিকা দেব নামে এক গৃহবধূকে গরম পানি দিয়ে শরীর ঝলসে দিয়েছে স্বামী সঞ্জীব কান্তি নাথ। অনামিকার পরিবার জানায়, অনেকদিন ধরেই 5 লাখ টাকা যৌতুকের জন্য মেয়েকে চাপ দিয়ে দেয়া হচ্ছিল। মান না থাকায় বিতরণের আগেই প্রাথমিকের প্রায় 6 লাখ বই বাতিল করেছে মন্ত্রণালয়। এনসিটিবি বলছে, ছাপা বইগুলোতে প্রতি বছরই কিছু ত্রুটি বের হয়। প্রেসগুলো সেগুলোকে সংশোধন করে ফের ছাপিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা নেওয়া হয় না। তবে শিক্ষাবিদরা বলছেন, স্পর্শকাতর এমন বিষয়ে ব্যবস্থা না নিলে প্রেস মালিকরা শোধরাবেন না। পাঠ্যপুস্তক নিয়ে মায়াদুর রহমান রুবেলের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব, ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। নতুন শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রায় 4,55,226 জন শিক্ষার্থীর জন্য মোট 34,36,62,394টি বই ছাপছে এনসিটিবি। এর মধ্যে মাধ্যমিকের বই প্রায় 24,11,00,000। এবার প্রাক্কলিত দরের চেয়ে 37 থেকে 45% পর্যন্ত কম দর দিয়ে কাজ নিয়েছেন প্রেস মালিকরা। বগুড়ার মা সিস্টেমস কম্পিউটার প্রিন্টার্স অ্যান্ড প্যাকেজিং নামে একটি প্রতিষ্ঠান এবার 30,22,174টি বই ছাপার কাজ পেয়েছেন। কিন্তু ছাপার মান যাচাইয়ে সরকার নিযুক্ত প্রতিষ্ঠান ইন্ডিপেন্ডেন্ট ইন্সপেকশন সার্ভিসেস যাচাই করলে ঘটে বিপত্তি। নিম্নমানের কাগজ দিয়ে ছাপায় প্রেসটির প্রায় 3.5 লাখ বই বাতিল করা হয়। একই কারণে আরেকটি প্রতিষ্ঠানের 2,63,000 বই বাতিল করা হয়েছে। এছাড়া নোয়াখালীর চৌমোহনীর অগ্রণী প্রিন্টিং প্রেস এবার কেবল মাধ্যমিক স্তরেই প্রায় 78 লাখ বই ছাপার কাজ পেয়েছে। প্রতিষ্ঠানটি নিম্নমানের কাগজ দিয়ে বই ছাপায় 120 মেট্রিক টন কাগজ বাতিল করেছে এনসিটিবি। এভাবে মোট অপচয় হয়েছে প্রায় 3,000 মেট্রিক টন কাগজ।
কিছু ত্রুটি বই থাকলে আমরা এগুলোকে বাতিল করে দিই, বাদ হয়ে যায়। প্রিন্টিং এ যদি থাকে বা কাগজের মান যদি খারাপ থাকে, শুরুতে এটা আমরা ইন্সপেকশনে বাতিল করে দেই, কাগজ ছাড় দেয় না। তো সেই পর্যায়ে তো এগুলো একটা প্রসেসের কাজের একটা অংশই, এগুলো ত্রুটি বিচ্যুতি পড়ে, প্রতি বছরই পড়ে। ত্রুটি হইলে, তার বই খারাপ হলে আবার নতুন করে তৈরি করে দিবে। বিলম্বে যদি বই সরবরাহ করে তাহলে সে বিলম্ব জরিমানা দিবে। এই সকল কারণে তো তাকে ব্ল্যাকলিস্ট করা যায় না। ব্যবসায়ীদের বেশিরভাগই কম খরচে বেশি লাভ করতে চায়। মান যাচাইয়ের কাজটিও উন্নত হয়নি। এনসিটিবির সামর্থ্য বাড়িয়ে এই সমস্যার অনেকটা সমাধান সম্ভব বলে মনে করেন এই শিক্ষাবিদ। তাদেরকে যদি আমরা ভুলভাবে শিক্ষা দিয়ে বড় করি কিংবা ভুল একটি বার্তা দিয়ে যদি তাদেরকে আমরা বড় করি, তাহলে তার নেতৃত্বের জায়গাটিও কিন্তু আসলে পক্ষপাতিত্ব হবে এবং সে ভুলভাবে সেই নেতৃত্বের জায়গাটি তার মধ্যে গড়ে উঠবে। প্রতি বছর এইভাবে তদন্ত কমিটির কথা কিংবা আমরা বিষয়টি পরবর্তী বছরে দেখা হবে, এই শব্দগুলো আমরা শুনতে চাই না। আমরা সমাধান চাই। আমি মনে করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা কর্তা ব্যক্তি যারা রয়েছেন তারা সমাধানের বিষয়টি অনুসন্ধান করবেন, সমাধানের বিষয়ে কাজ করবেন। কী কারণে তৈরি হয় কারণগুলো আমাদের জানা, আমাদের সমাধানগুলো প্রয়োজন। আমরা সেই সমাধানের বিষয়টি চাই। বিষয়টি নিয়ে বারবার যোগাযোগ করা হলেও কথা বলতে রাজি হননি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। অবস্থা সম্পন্ন পরিবারের হয়েও মিথ্যা পরিচয়ে গৃহ পরিচারিকা সেজে বিভিন্ন বাসায় চুরির অভিযোগে এক প্রতারক নারীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম পুলিশ। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়। সকালে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান চট্টগ্রামের কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মোহসিন। তিনি বলেন, আটক নারী কুলসুমের কাছ থেকে নগদ প্রায় 5 লাখ টাকা ও 20 ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। লোহাগাড়ার নোয়াবিলের কুলসুম চট্টগ্রাম শহরে গিয়ে ভুয়া পরিচয় দিয়ে বিভিন্ন বৃত্তশালীর বাসায় গৃহপরিচারিকার কাজ নিয়ে সুযোগ বুঝে চুরি করে পালাতো। গেল 3 নভেম্বর নগরীর ঘাট ফরহাদ বেগ এলাকায় একটি বাসায় চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে তার সন্ধান মেলে। তার অ্যাক্টিভিটিস, তার যে কার্যক্রম, তাতে তাকে একজন পেশাদার অপরাধী মনে হচ্ছে এবং সে যেহেতু মিথ্যা নাম দিয়ে কাজ নিয়েছে এবং যেসব নারীদের সে ব্যবহার করছে তাদেরকেও সে ডার্কে রেখেছে এবং সে একাধিক সিম ব্যবহার করত এবং সিমটাও সে কৌশলে অন্য এক ভদ্র মহিলার কাছ থেকে নিয়েছে। ইউনাইটেড হাসপাতাল লিমিটেডের 35তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রাজধানীর ভাটারা সাতারকুলের ইউনাইটেড হাউসে এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কোভিড-19-এ মারা যাওয়া রোগী ও চিকিৎসকদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। ইউনাইটেড হাসপাতালের পক্ষে শেয়ার হোল্ডারদের জন্য 22.5% ডিভিডেন্ড ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ইউনাইটেড হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্য ও শেয়ার হোল্ডাররা উপস্থিত ছিলেন। শরিয়া ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা দেওয়ার প্রত্যয় স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রামের চন্দনাইশে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের রওশনহাট উপশাখার উদ্বোধন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ABM মোকাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, মোহাম্মদ নজরুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। রাতের সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে RTV সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে।